আসসালামু আলাইকুম, সবাইকে এইচএসসি আইসিটি ক্লাসে অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, এবং আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। এই অধ্যায়ে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি আর একটা হচ্ছে এইচটিএমএল। আমরা এই অধ্যায়টাকে দুইটা অংশে পৃথক করে ব্যাখ্যা করব, একটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি আর একটা হচ্ছে এইচটিএমএল। আমরা কোন একটা ওয়েবসাইটে যেসব তথ্য দেখতে পাই, ওই তথ্যগুলো কোনটা কিভাবে কোথায় থাকবে এটা নির্দিষ্ট করা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতির অংশ। আর এই যে ডিজাইন করার জন্য একটা নির্দেশ দেওয়া হয় যে কোনটা কোথায় থাকবে, এটা নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ দেওয়ার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইচটিএমএল। মূলত এইচটিএমএল হচ্ছে একটা ভাষা যার সাহায্যে নির্দেশনা দেওয়া হয় যে কোনটা কিভাবে করতে হবে। আর নির্দেশনার ফলে আমরা যেটা আউটপুট হিসেবে দেখতে পাই বা ওয়েবসাইটে আমরা যেগুলো দেখতে পারি, ওই কাজটাকে হচ্ছে কি ওয়েব ডিজাইন। তাহলে এই ডিজাইনটা যে করে তাকে বলা হয় ওয়েব ডিজাইনার। তো আমরা সরাসরি আমাদের টপিকস এর উপরে আসি। প্রথমে হচ্ছে ওয়েব ডিজাইনটা কি, আমরা প্রথমে দেখে নেব যে ওয়েব ডিজাইন কি। ওয়েব ডিজাইন হচ্ছে, ওয়েব ডিজাইন বলতে বোঝায় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারঅ্যাক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা। অর্থাৎ একটা ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করব তখন ওই ওয়েবসাইটে কোথায় কি থাকবে, কিভাবে থাকবে। মনে করো আমরা যদি এটাকে একটা ওয়েব পেজ বিবেচনা করি, তাহলে এই পেজে আমরা কি কি দেখতে পাই, উপরে মনে করো এসএসসি এইচএসসি, এখানে এরকম কিছু লেখা থাকে, এখানে একজনের ছবি থাকতে পারে, এখানে তার সম্পর্কে কোনো লেখা থাকে। যদি কোনো একটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হয় এখানে নোটিশ বোর্ড থাকতে পারে, এখানে রেজাল্ট দেখার একটা অপশন থাকতে পারে। তাহলে এই যে একটা পেজের ভিতরে কোথায় কি থাকবে, কিভাবে থাকবে, এই বিষয়গুলো নির্দিষ্ট করাই হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ, যা ওয়েব পেজে বাহ্যিক। তাহলে এখানে দেখো ওয়েব ডিজাইনটা মূলত কি করে, ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে ওয়েব ডিজাইনটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে। তারপর আসি ওয়েব পেজ কি। ওয়েব পেজ হচ্ছে, দেখো আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি, ওই ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। প্রথমে একটা একটা করে আমরা বিভিন্ন পেজগুলো ফলো করি। তোমরা স্বাভাবিকভাবে বিবেচনা করতে পারো যে তোমাদের একটা খাতা বই হচ্ছে একটা ওয়েবসাইট, আর খাতা বইয়ের প্রত্যেকটা পেজ হচ্ছে একটা ওয়েব পেজ। তাহলে একটা খাতা বইয়ের প্রত্যেকটা পেজ যেমন একটা সাবজেক্ট রিলেটেড থাকে, একটা বিষয়ের উপরে থাকে সম্পূর্ণ খাতার পেজগুলো, সেম ভাবে একটা ওয়েব পেজের প্রত্যেকটা পেজও একটা টপিকসের রিলেটেড থাকে। অর্থাৎ একটা টপিকস নিয়েই, যেমন একটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রত্যেকটা পেজে ওই শিক্ষা বোর্ডের বিভিন্ন তথ্যাবলী থাকে। তাহলে একটা ওয়েব পেজ হচ্ছে কি, ওয়েব পেজ গুলো দেখো যেহেতু আমরা খাতা বইয়ের মতো হাত দিয়ে স্পর্শ করতে পারি না, এবং এই ওয়েব পেজ গুলো প্রদর্শন হয় কিভাবে, বিদ্যুতের উপস্থিতিতে। সেখানে যখন বিদ্যুতের উপস্থিত থাকে তখন ওয়েব পেজ গুলো প্রদর্শিত হয়, এজন্য এটাকে একটা ইলেকট্রনিক ডকুমেন্ট বলা হয়। তাহলে ওয়েব পেজ হচ্ছে এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট, যা সাধারণত এইচটিএমএল এ লেখা হয়, অর্থাৎ এইচটিএমএল ভাষার সাহায্যে লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। তাহলে এখানে মনে রাখবা সাধারণত এইচটিএমএল বলা হয়েছে, অর্থাৎ শুধু যে এইচটিএমএল এর সাহায্যে তৈরি করা হয় বিষয়টা এরকম না, অন্য ভাষা দিয়েও তৈরি করা হইতে পারে। যেমন একটি ওয়েব পেজে কি কি থাকতে পারে, একটা ওয়েব পেজে থাকতে পারে টেক্সট অর্থাৎ লেখা থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ফাইল থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও এবং অ্যানিমেশন থাকতে পারে। এখন আসো ওয়েবসাইট। দেখো একটা ওয়েব পেজের একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে। যেমনি ভাবে একটা খাতা বইতে, মনে করো এটা হচ্ছে একটা খাতা বই, এই খাতাতে 20টা 25টা, মনে করো 25টা পেজ আছে। তাহলে এই 25টা পেজ এই খাতাতে কিভাবে যুক্ত থাকে বলতে পারো? খাতাতে যুক্ত থাকে হচ্ছে একটা সুতার মাধ্যমে, অথবা একটা পিনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে এই যে একটা ওয়েবসাইটে অসংখ্য ওয়েব পেজ থাকতে পারে। তাহলে এই পেজগুলো একটা নির্দিষ্ট ঠিকানায় যুক্ত থাকে। এখন এই ঠিকানাটাকে বলা হয়, আমাদের খাতা বইতে থাকে সুতা অথবা পিন। যেমন আমরা যদি বলি যে আমাদের ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, তাহলে 5 জন মানুষের কিন্তু একটা অ্যাড্রেসের সাহায্যে 5 জন মানুষকে শনাক্ত করা যায় যে 5 জন মানুষ একটা ফ্যামিলি। যদি 5 জন মানুষের অ্যাড্রেস সেম হয় তখন বোঝা যায় কি যে ওই 5 জন মানুষের ফ্যামিলি একটা বা একই ফ্যামিলির সদস্য। তাহলে এরকম ওয়েবসাইটে যদি 10টা পেজ থাকে, ওই 10টা পেজ দেখে বোঝা যাবে যে এই 10টা পেজই হচ্ছে এই ওয়েবসাইটের সদস্য বা ওয়েবসাইটের অংশ। তাহলে এই যে এদের একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে বলা হয় হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন।
আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন বলা হয় এই ওয়েবসাইটের অ্যাড্রেসকে। তাহলে আমাদের দেখো ওয়েব পেজগুলো কোথায় থাকবে, এই আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন নেমের অধীনে থাকবে। তাহলে দেখো আমরা সংজ্ঞাটা কি দিতে পারি, একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। তাহলে এখানে দেখো কি কি শর্ত আছে, একই ডোমেইনের অধীনে থাকতে হবে, অর্থাৎ একই ঠিকানায় থাকতে হবে, একই অ্যাড্রেসে থাকতে হবে, সার্ভারে থাকে অর্থাৎ যেহেতু এটা অনলাইন সিস্টেম সার্ভারে জমা থাকবে, এবং পরস্পর সম্পর্কযুক্ত অর্থাৎ প্রত্যেকটা পেজ একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্টেড থাকবে, এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়, অর্থাৎ এখানে একাধিক ওয়েব পেজ থাকবে। তাহলে একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। এটা কতে খুব বেশি আসে। তারপর আসো হোম পেজ। আমরা এখানে দেখতে পাইলাম যে একটা ওয়েবসাইটে অসংখ্য পেজ থাকে, এই পেজগুলোর ভিতরে আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন সর্বপ্রথমে যে পেজটা আমাদের সামনে উপস্থিত হয় বা ওপেন হয় তাকে বলা হয় হোম পেজ। তাহলে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে ওয়েব পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হয় হোম পেজ। এটা কতে খুব বেশি পরিমাণে আসে যে হোম পেজ কি। তারপর আসো ওয়েব। ওয়েব হচ্ছে মূলত এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব বলা হয়। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। তারপরে আসি নেক্সট স্লাইডে, ইন্টারনেট। দেখো ইন্টারনেট হচ্ছে একটা মজার বিষয়। আমাদের এই যে পৃথিবী জুড়ে বিভিন্ন সিম কোম্পানি আছে, বিভিন্ন ব্রডব্যান্ড কোম্পানি আছে। যেমন আমরা অনেক সময় বলি যে জিপি সিম এর নেট স্লো বা নেটওয়ার্ক স্লো, তাহলে আমরা কি বলি জিপি সিম এর নেট স্লো। তারপরে কি বলি যে রবি সিম এর নেট স্লো, টেলিটক সিম এর নেট স্লো, আমরা কিন্তু কখনো বলি না যে ইন্টারনেট স্লো। তাহলে এই ইন্টারনেটটা হচ্ছে কি, এই যে বিভিন্ন সিম কোম্পানির বিভিন্ন নেটওয়ার্ক আছে, বিভিন্ন সিম কোম্পানির বিভিন্ন ইন্টারনেট আছে, এই সবগুলো ইন্টারনেটকে সমন্বয় করা হয়। যেহেতু মনে করো আমি একটা ভিডিও আপলোড করব জিপি সিম দিয়ে, ওই ভিডিওটা রবি সিম দিয়েও দেখতে পারে। তাহলে এর জন্য কি করতে হয়, সবগুলো সিম কোম্পানির যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক গুলাকে একীভূত করা হয়। একীভূত করে যেটা তৈরি করা হয় তাকে বলা হয় ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের সংজ্ঞাটা কি হবে দেখো, ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে বিস্তৃত সম্পূর্ণ পৃথিবীতে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা বড় আকারের নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। তাহলে পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থাকে বলা হয় কি ইন্টারনেট। তাহলে ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। আর এই ইন্টারনেট সর্বপ্রথম চালু হয় 1969 সালে যুক্তরাষ্ট্রে, সর্বপ্রথম এটা চালু হয় এবং আরপানেট বা অরপানেট বলা হয় এটাকে, এর সাহায্যে সর্বপ্রথম এই ইন্টারনেটের প্রচলন শুরু হয়। তারপর আসো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল হচ্ছে দেখো আমরা একটা ওয়েবসাইটে, মনে করে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কি থাকে কোন একটা প্রতিষ্ঠান সম্পর্কে, মনে করে এটা একটা ঢাকা বোর্ডের ওয়েবসাইট। তাহলে এখানে ঢাকা বোর্ডের সচিবের ছবি থাকবে, চেয়ারম্যানের ছবি থাকবে, এখানে তার কিছু লেখা থাকবে, এইসব বিষয়বস্তু থাকবে। কিন্তু এই ওয়েব পোর্টালটা হচ্ছে ও একটা ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটে এই রকমের কোনো নির্দিষ্ট তথ্য থাকে না। এই ওয়েবসাইটে হচ্ছে অন্যান্য ওয়েবসাইটের কিছু লিংক যুক্ত থাকে। মনে করো এই শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটের অধীনে আরো 10টা বোর্ড আছে, মনে করো এটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মেন বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, আর 10টা বোর্ডের ওয়েবসাইট হচ্ছে এরকম 10টা বোর্ডের ওয়েবসাইট। তাহলে এই 10টা বোর্ডের ওয়েবসাইটের লিংক যদি এখানে সিরিয়াল অনুযায়ী থাকে বা এখানে লিস্ট আকারে দেওয়া থাকে, তখন এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে বলা হবে একটা ওয়েব পোর্টাল। তাহলে দেখো সহজ ভাষায় বুঝবা, ওয়েব পোর্টালও কিন্তু একটা ওয়েবসাইট, ওয়েব পোর্টালও হচ্ছে একটা ওয়েবসাইট, কিন্তু এর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে কোনো একক প্রতিষ্ঠানের তথ্য থাকে না। এই ওয়েবসাইটে অনেকগুলো ওয়েবসাইটের তথ্যের সমাহার থাকে বা অনেকগুলো ওয়েবসাইটের লিংক যুক্ত থাকে। তাহলে দেখো ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার, অর্থাৎ এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জমা থাকে। যেমন www.bangladesh.gov.bd। তাহলে এই যে একটা ওয়েবসাইটের লিংক, তোমরা যদি এই ওয়েবসাইটে একটু প্রবেশ করো তাহলে দেখতে পাবা যে এই ওয়েবসাইটের ভিতরে বাংলাদেশের যত সরকারি মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয়ের যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলো মন্ত্রণালয়ের লিংক যুক্ত থাকে বা জমা থাকে, সেখান থেকে যে কোনো লিংকে প্রবেশ করা যায় বা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করা যায়। তাহলে এই ওয়েবসাইটটা হবে কি একটা ওয়েব পোর্টাল। মনে রাখবে এখান থেকে খতে একটা কোশ্চেন আসে যে যে এটা একটা ওয়েব পোর্টাল, কোনো ওয়েবসাইট নয়,
বা এটা একটা ওয়েব পোর্টাল ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপরে দেখো সার্ভার সার্ভার অথবা সার্ভার কম্পিউটার। সার্ভার হচ্ছে কি যেখান থেকে তথ্য ছাড়া হয়, হোস্ট হোস্ট কম্পিউটার যে তথ্য ছাড়ে। সার্ভার হচ্ছে বা হলো এমন একটি কম্পিউটার যা অন্য কম্পিউটার গুলোতে তথ্য সরবরাহ করে। আর ক্লায়েন্ট হচ্ছে কি গেস্ট, যে তথ্য নেয়। তাহলে ক্লায়েন্ট হচ্ছে এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে, অর্থাৎ অন্য কম্পিউটার থেকে তথ্য এনে ব্যবহার করে। তারপরে হচ্ছে আপলোড। আপলোড হচ্ছে কি নিজের কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল অন্যের কম্পিউটারে অথবা সার্ভারে প্রেরণ করাকে বলা হয় আপলোড। তারপরে হচ্ছে ডাউনলোড। প্রয়োজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভার হতে কোনো ডেটা বা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে বলা হয় ডাউনলোড। এবার দেখো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার থেকে পরীক্ষায় কখনো কোশ্চেন আসে, কতে আসে, আবার কখনো কখনো এমসিকিউ আসতে পারে, এজন্য এটা একটু মনে রাখতে হবে। ওয়েব ব্রাউজার হচ্ছে যেসব সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা বা দেখা যায় তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। অর্থাৎ আমরা যেসব অ্যাপ্লিকেশন ইউজ করে ব্যবহার করে ওয়েবসাইটের থেকে তথ্য দেখি, ওই অ্যাপ্লিকেশন গুলাকে বলা হয় ওয়েব ব্রাউজার। যেমন হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, গুগল ক্রোম। এখানে একটা বিষয় মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে গুগল কি কোনো ওয়েব ব্রাউজার হবে কিনা। দেখো এখানে গুগল কিন্তু কোনো ওয়েব ব্রাউজার না, গুগল ক্রোমটা হচ্ছে ওয়েব ব্রাউজার। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, আর সম্পূর্ণ এই যে গুগল ক্রোম এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। এই ক্রোমটা দেখবা তোমরা ফোনে দেওয়া থাকে, এটা হচ্ছে একটা গুগলের নিজস্ব ওয়েব ব্রাউজার। তারপর আছে মজিলা ফায়ারফক্স এন্ড অ্যাপেল সাফারি, এগুলা হচ্ছে ওয়েব ব্রাউজার। তারপরে আসছো ওয়েব ব্রাউজিং। ওয়েব ব্রাউজিং হচ্ছে কি এই যে বিভিন্ন আমরা ওয়েব ব্রাউজার দেখতে পাইলাম, এইসব ওয়েব ব্রাউজার ইউজ করে তথ্য দেখার যে প্রক্রিয়া এটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজ পরিদর্শন করাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। তারপরে আসো সার্চ ইঞ্জিন। এই যে বললাম গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন, তাহলে সার্চ ইঞ্জিন কি? দেখো সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ড গুলো ওয়েব পেজ কিওয়ার্ড গুলোর জন্য ওয়েব পেজ অনুসন্ধান করে এবং সেসব কিওয়ার্ড ধারণকারী ওয়েব পেজ গুলো ফলাফল হিসেবে উপস্থাপন করে। সহজ ভাষায় তোমাদেরকে যদি বুঝাইতে চাই, মনে করো এই যে কিওয়ার্ড, এই যে এখানে একটা শব্দ আছে ব্যবহারকারীর দেওয়া কিওয়ার্ড অনুযায়ী, আমরা এই যে ইউটিউবে বিভিন্ন গান অথবা গজল অথবা ওয়াজ শোনার জন্য যেসব শব্দগুলা লিখে সার্চ করি, এই শব্দগুলাকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, আমরা যেসব শব্দগুলা লিখে সার্চ করি অথবা আমরা ওয়েবসাইটে প্রবেশ করে যখন কোনো একটা ওয়েবসাইট, মনে করো ঢাকা বোর্ড লিখে সার্চ করলাম, এই যে ঢাকা বোর্ড শব্দটা এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তাহলে আমরা এই যে শব্দগুলা লিখে সার্চ দেই, এই শব্দগুলা অনুযায়ী ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে এনে বের করে দেওয়ার যে কাজ করে, ওই কাজটা হচ্ছে এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে কি আমরা যে ওয়েব কিওয়ার্ড গুলো দিয়ে বা যেই সব শব্দগুলো দিয়ে ওয়েবসাইট সার্চ করতেছি, ওই শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ যতগুলো ওয়েবসাইট আছে, যতগুলো ভিডিও আছে, ওইগুলো আমাদের সামনে নিয়ে আসে। তাহলে এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। তারপরে আসো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস সম্পর্কে তোমাদেরকে আগে একটু ধারণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা। ঠিক আছে, তাহলে দেখো আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল সংখ্যাসূচক অ্যাড্রেস, অর্থাৎ এটা একটা সংখ্যাসূচক অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন হোল্ডিং নাম্বার প্রকাশ করি আমরা, ওই রকম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, যা টিসিপি বা আইপি ভিত্তিক নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য যে কোনো ডিভাইসের অ্যাসাইন বা আরোপিত করা হয়। অর্থাৎ যে কোনো ডিভাইসে কিন্তু এই আইপি অ্যাড্রেস থাকে, অর্থাৎ যতগুলো ইন্টারনেট ভিত্তিক ডিভাইস আছে সকল ইন্টারনেট ভিত্তিক ডিভাইসের কিন্তু একটা নিজস্ব ঠিকানা থাকে, ওই ঠিকানাটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তারপরে আসেন একটি নেটওয়ার্কের প্রতিটি আইপি অ্যাড্রেস অদ্বিতীয়। দেখো একটি নেটওয়ার্কের প্রতিটি আইপি অ্যাড্রেস কিন্তু অদ্বিতীয়, অর্থাৎ পৃথক থাকে, একটার সাথে কখনো আরেকটা মিলবে না, যা নেটওয়ার্কের প্রতিটি নোডকে অর্থাৎ প্রতিটি ডিভাইসকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে পারে, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসকে পৃথকভাবে আলাদা করতে পারে।
এখন আসো আইপি অ্যাড্রেসের সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন আইপি অ্যাড্রেসটা যেহেতু সাংখ্যিক, এই সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে হোস্ট অংশ আর একটা হচ্ছে গেস্ট অংশ, নেটওয়ার্ক অংশ। প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অংশ আর দ্বিতীয়টা হচ্ছে হোস্ট অংশ। আমরা এটা পরে একটু উদাহরণের সাহায্যে দেখব। তাহলে এখন হচ্ছে এই আইপি অ্যাড্রেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। প্রথমে আসি IPv4 সম্পর্কে। IPv4 এটা মূলত হচ্ছে আইপি অ্যাড্রেসের একটা ভার্সন, আর IPv6 হচ্ছে আইপি অ্যাড্রেসের একটা ভার্সন। এই IPv4 এ যে আইপি অ্যাড্রেস গুলো থাকে, সম্পূর্ণ অ্যাড্রেসটাকে 4টা অংশে ভাগ করা হয়। প্রত্যেকটা অংশকে বলা হয় অক্টেট, আর প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকে। অর্থাৎ সম্পূর্ণ আইপি অ্যাড্রেসে তাহলে 4 কতটা বিট থাকবে? মোট 32টা বিট থাকবে। 4টা ভাগ থাকে বা 4টা অক্টেট থাকে, প্রত্যেকটা অক্টেটে 8টা করে থাকে, তাহলে 4 32টা মোট বিট থাকবে। প্রতিটি অক্টেট ডট চিহ্ন দ্বারা পৃথক করা হয়। তারপরে হচ্ছে IPv4 এর অ্যাড্রেস সাধারণত ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। তাহলে এটা যেহেতু সাংখ্যিক, ওই সংখ্যাটা ডেসিমেল ফরম্যাটে তৈরি করা হয়, অর্থাৎ ডেসিমেল অঙ্কের সাহায্যে তৈরি করা হয়। প্রতিটি অংশের ডেসিমেল সংখ্যা 0 থেকে 125 এর মধ্যে থাকে। তাহলে এই যে এখানে 4টা অংশ থাকে, প্রত্যেকটা অংশের ডেসিমেল মান হইতে পারবে 0 থেকে 225। তাহলে আমরা এটাকে একটা ব্যাখ্যার সাহায্যে যদি দেখি, এই যে আমাদের এই দ্বিতীয়টা মনে রাখতে হবে। এই যে দেখো, এই IPv4 এর সাহায্যে 2 টু দি পাওয়ার 32টা অদ্বিতীয় সংখ্যা তৈরি করা যায়। IPv4 এর সাহায্যে 2 টু দি পাওয়ার 232টা আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। এখন আমরা দেখি IPv4 এর একটা উদাহরণ দেখি। মনে করো 275 তো দেওয়া যাবে না, 13523160752। এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, তাইলে এখানে দেখো শর্ত অনুযায়ী 4টা অক্টেট থাকতে হবে। তাহলে এখানে দেখো একটা অক্টেট, একটা অক্টেট, একটা অক্টেট, একটা অক্টেট। প্রত্যেকটা অক্টেট ডেসিমেল অঙ্কে লিখতে হবে। তাহলে এখানে দেখো ডেসিমেল সংখ্যা লেখা হয়েছে, এবং এই প্রত্যেকটা অক্টেটের মান 0 থেকে 255 এর ভিতরে হবে। তাহলে দেখো এই অক্টেটের মান হচ্ছে 135, তাহলে 0 থেকে 255-তে আছে। ওর মান হচ্ছে 316, এটা কিন্তু 255 এর ভিতরে নাই। তার মানে আমাদের এই অক্টেটটা ঠিক নাই। আমরা যদি এখানে 2 দেই তাহলে হবে 216। এখন কিন্তু আমাদের এটা বৈধ হয়ে গেল, বা এই রেঞ্জের ভিতরে থেকে গেল। তারপরে 07 হইতে পারে, 52 হইতে পারে, আবার কোন অক্টেটে দুইটা মানও 0 হইতে পারে। এখন এই যে একটা নেটওয়ার্ক অংশ আর একটা হোস্ট অংশ, এই দুইটা অক্টেটের প্রথম যে দুইটা অক্টেট, এই দুইটা অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক অংশ, আর পরের দুইটা অক্টেটকে বলা হয় হোস্ট অংশ। ওকে, তারপর আসো IPv4 এবং IPv6 একই, কিন্তু দুইটার পার্থক্য হচ্ছে IPv4 এ থাকে 4টা অক্টেট, কিন্তু এখানে 8টা অক্টেট থাকে, এবং প্রতিটি অক্টেটে 16টা করে বিট থাকে। তাহলে 8 16 হয় 128। সম্পূর্ণ একটা আইপি অ্যাড্রেসে 128টা বিট থাকতে পারবে। তারপর আসো IPv6 এর অ্যাড্রেস সাধারণত লেখা হয় হেক্সাডেসিমেল ফরম্যাটে লেখা হয়, আর এর সাহায্যে 2 টু দি পাওয়ার 128টা বিট, একটা 2 টু দি পাওয়ার 128টা আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। তাহলে এখান থেকে এমসিকিউ আছে যে IPv4 এর সাহায্যে কয়টি আইপি অ্যাড্রেস তৈরি করা যায়, এবং IPv6 এর সাহায্যে কতটি আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। IPv4 এর সাহায্যে 2 টু দি পাওয়ার 32টা আইপি অ্যাড্রেস তৈরি করা যায়, এবং IPv6 এর সাহায্যে 2 টু দি পাওয়ার 128টা আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। এখন আসো ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। ইউআরএল হচ্ছে আমরা একটা লিংক, যেটা আমরা সহজ ভাষায় বাংলাতে কি বলি, লিংক। এই লিংকটাকে বলা হয় হচ্ছে ইউআরএল, যার সাহায্যে ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে বের করা হয়। আর এই যে ইউআরএল, এটার একটা পূর্ণরূপ আছে, এটা কতে আসে এবং এমসিকিউ তে আসে। এটার পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অথবা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এখন আসো ডোমেইন নেম। এই যে আমরা একটু আগে আইপি অ্যাড্রেস দেখলাম, ওই আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি সংখ্যার সাহায্যে লেখা হয়। এখন কোন একটা সংখ্যার সাহায্যে যদি ওয়েবসাইটের নাম মনে রাখতে হয়, সেটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য এটাকে কঠিন ভাবে যেন মনে রাখতে না হয়, তাই এই আইপি অ্যাড্রেসের পাশাপাশি একটা ডোমেইন নেম দেওয়া হয়, যেটাকে আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য ব্যবহার করা হয়। তাহলে ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস, যা কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। তাহলে আইপি অ্যাড্রেস যেই কাজ করে, এই ডোমেইন নেমও কিন্তু সেম কাজ করে। আইপি অ্যাড্রেস যেই রকমের একটা স্বতন্ত্র ঠিকানা, সেম ভাবে ডোমেইন নেম একটা স্বতন্ত্র ঠিকানা। কিন্তু আইপি অ্যাড্রেস যেহেতু সংখ্যার সাহায্যে লেখা হয়, তাই এটাকে মনে রাখা কঠিন হয়।
তাই ওই আইপি অ্যাড্রেসটাকে যেহেতু মনে রাখা কঠিন হয়, তাই ডোমেইন নেম ইউজ করা হয়। ডোমেইন নেমের সাহায্যে ওয়েবসাইটকে স্বতন্ত্রভাবে প্রকাশ করা যায়। দেখো, মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেম ব্যবহার করে, কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক, তাই মনে রাখা কষ্টকর, কিন্তু ডোমেইন নেম টেক্সট অ্যাড্রেস, তাই মনে রাখা সহজ। তারপরে দেখো, ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম এর মাধ্যমে আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করা হয়। এই যে দেখো, আমরা যখন ওয়েবসাইটে কোনো তথ্য লিখে সার্চ দেই, তখন আমরা সেটাকে আইপি অ্যাড্রেস লিখে যখন সার্চ দেই, তখন এই আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করা হয়। আর এই কাজটা যে করে, ওই সার্ভারটার নাম হচ্ছে ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম সার্ভার। ওর কাজ হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা প্রদান করা হয় ওয়েবসাইটের জন্য, ওই আইপি অ্যাড্রেসের সাথে আমাদের সার্চ দেওয়া কিওয়ার্ডের সাহায্যে সার্চ ইঞ্জিন আমাদেরকে যেগুলা দেয়, আমরা যখন কোনো একটা কিছু লিখে সার্চ দেই, মনে করো আমি ইউটিউবে আমার লিখে সার্চ দিলাম, এটা যাবে এখান থেকে সার্চ ইঞ্জিনের কাছে। সার্চ ইঞ্জিন আমাকে দিবে, এখান থেকে আমি যেটা লিখে সার্চ দিছি সেটা হচ্ছে কিওয়ার্ড। সার্চ ইঞ্জিন এখান থেকে দিবে ডোমেইন নেম। এই ডোমেইন নেমটা আসবে ডিএনএস সার্ভারের কাছে। এই যে ডিএনএস সার্ভারের কাছে আসবে, এই ডিএনএস সার্ভারের কাছে আসবে, ও দিবে হচ্ছে আইপি অ্যাড্রেস। তাহলে এই আইপি অ্যাড্রেসের সাহায্যে সার্ভার থেকে তথ্য খুঁজে আমার ফোনে আসবে। তাহলে এই ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে কি, আইপি অ্যাড্রেসের সাথে ডোমেইন নেমের একটা সমন্বয় করা। তারপরে দেখো, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস বা আইসিএএনএন একটি আমেরিকান অলাভজনক সংস্থা যা সারা বিশ্বের ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে ডোমেইন নেম অদ্বিতীয় হইতে হবে, এই অদ্বিতীয় হওয়ার জন্য একটা সংস্থা নিয়ন্ত্রণ করতে হয়, যাতে একই ডোমেইন নেম দুইজন না পেয়ে যায়। এজন্য এই ডোমেইন নেমটা যে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, ওই প্রতিষ্ঠানটা হচ্ছে আইসিএএনএন। এবার আসি ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল গেল আমাদের। এখন দেখো, এই যে ইউআরএল সম্পর্কে আমরা জানতে পারলাম বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটার আমরা ব্যাখ্যা দেখব যে এটার কোন জায়গায় কি আছে বা একটা ইউআরএল এর ভিতরে কি কি থাকতে পারে। তাহলে এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ http://hsc.mhcare.com.bd/ict/note। এই সম্পূর্ণটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। এই ইউআরএল এর প্রথমে যে এই যে এইচটিটিপি, এই এইচটিটিপি কে বলা হয় একটা প্রোটোকল। এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে এই যে এইচএসসি, এই এইচএসসি এই লেখাটুকুকে বলা হয় সাবডোমেন বা থার্ড লেভেল ডোমেন। এই অংশটুকু একটা ওয়েব অ্যাড্রেসে থাকতে পারে, নাও থাকতে পারে। তবে এই যে মেইন ডোমেন নেম, এই যে মেইন ডোমেন নেমটুকু আছে, এই মেইন ডোমেন নেম কিন্তু অবশ্যই থাকবে। সাবডোমেন থাকতে পারে, নাও থাকতে পারে, এটা হচ্ছে একটা ঐচ্ছিক অংশ। তাহলে এই যে মেইন ডোমেইন, এই ডোমেইন নেমে আবার দুইটা অংশ থাকে। এই যে এই অংশটুকুকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন, আর এই যে .com.bd এই অংশটুকুকে বলা হয় টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেনের ভিতরে আবার দুইটা অংশ .com, এই .com কে বলা হয় জেনেরিক ডোমেন, অর্থাৎ ওর কাজ হচ্ছে ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট সেটা নির্দেশ করে। আর এই যে .bd, এই .bd কে বলা হয় কান্ট্রি ডোমেন, ওর কাজ হচ্ছে ওয়েবসাইটটা কোন দেশের ওয়েবসাইট সেটা নির্দেশ করে। আর এই যে সামনে স্ল্যাশ আকারে যেগুলো আছে, এগুলাকে বলা হয় ফাইল নেম, অর্থাৎ একটা ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে প্রত্যেকটা পেজের একটা নিজস্ব নাম থাকে, ওই পেজের নামটাকে বলা হয় ফাইল নেম, যা অ্যাড্রেসের সামনে অ্যাড হয় স্ল্যাশ আকারে। তো এখন আসি জেনেরিক ডোমেন কি। আমরা পিছনে দেখতে পাইছিলাম যে এখানে জেনেরিক ডোমেন এবং কান্ট্রি ডোমেন আছে, এই অংশটুকু আমরা দেখব। জেনেরিক ডোমেন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ধরন নির্দেশ করে যে এটা কোন ধরনের ওয়েবসাইট। তাহলে জেনেরিক ডোমেইনের ধরনটা যদি হয় .com, তাহলে এটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। যদি হয় .org, তখন এটা হচ্ছে অর্গানাইজেশন। যদি হয় .gov, তখন এটা হচ্ছে রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠান। .edu থাকলে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। .ac থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান। .net হচ্ছে সিম কোম্পানি বা ইন্টারনেট কোম্পানিগুলোর। .mili হচ্ছে মার্কিন সেনাবাহিনীর জন্য। আর .biz হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। .info হচ্ছে তথ্য সংক্রান্ত। তারপরে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কান্ট্রি ডোমেন। কান্ট্রি ডোমেন হচ্ছে কোন দেশের তা নির্দেশ করে। তবে এই কান্ট্রি ডোমেন ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় নয়, অর্থাৎ এটা থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন .bd বাংলাদেশের জন্য .bd, অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে .au, ইন্ডিয়ার জন্য হচ্ছে .in, সেম ভাবে চীনের জন্য হচ্ছে .cn, ফ্রান্স ফিনল্যান্ডের জন্য হচ্ছে .fi, কানাডা .ca, রাশিয়া .ru। এরকম তোমরা এগুলা মনে রাখতে পারো, এখান থেকে এমসিকিউ আসবে, তবে সবগুলা মনে রাখার দরকার নেই। বাংলাদেশ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এই তিনটে এখান থেকে মনে রাখবা।
আর জেনেরিক ডোমেনগুলো মনে রাখতে হবে, এখান থেকে জেনেরিক ডোমেন থেকে কিন্তু এমসিকিউ আসে। তারপরে দেখো একটা আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম, আমরা আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম দেখছিলাম, এই দুইটার পার্থক্যটা দেখবো। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত, তাই মনে রাখা কঠিন, কিন্তু ডোমেইন নেম হচ্ছে আলফা নিউমেরিক বর্ণ অর্থাৎ এবিসিডি এসব অক্ষর দ্বারা লিখিত, তাই এটা মনে রাখা সহজ। আইপি অ্যাড্রেস কম্পিউটার বান্ধব এবং আইএএনএ দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এই আইপি অ্যাড্রেস যে সংস্থা নিয়ন্ত্রণ করে ওই সংস্থা হচ্ছে আইএএনএ। আর ডোমেইন নেম হচ্ছে মানুষ বান্ধব, যেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আইসিএএনএন। তারপরে আইপি অ্যাড্রেস সরাসরি কম্পিউটার বুঝতে পারে না বা ওয়েবসাইট বুঝতে পারে, আর ডোমেইন নেম সরাসরি ওয়েবসাইট বুঝতে পারে না। তারপরে আসো ইউআরএল এবং ওয়েব অ্যাড্রেসের মধ্যে পার্থক্য। আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আর ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইপি অ্যাড্রেসে কোনো ডিএনএস সার্ভারের প্রয়োজন হয় না, কিন্তু ইউআরএল এ ডিএনএস সার্ভারের প্রয়োজন হয়। আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট সংখ্যায় সীমায়িত থাকে, কিন্তু ইউআরএল কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমায়িত থাকে না, কারণ এটা যেহেতু আলফা নিউমেরিক ক্যারেক্টারের সাহায্যে লেখা হয়, এজন্য হচ্ছে এটা একটা নাম আকারে থাকে। তারপরে এবার আসো ডিএনএস সার্ভারটা কি, আমরা দেখছিলাম ডিএনএস সার্ভার কি করে আইপি অ্যাড্রেসের সাথে ডোমেইন নেমের একটা সমন্বয় করে। ডিএনএস এর পুনরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। আমরা যখন ব্রাউজারে কোনো ওয়েব অ্যাড্রেস লিখে রিকোয়েস্ট করি, তখন ব্রাউজার প্রথমে ওই ওয়েব অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেস সে ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়। তাহলে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, ওইটা ওয়েব অ্যাড্রেসের লিখে সার্চ করি, ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ করি, তখন ব্রাউজার সেটাকে কি করে এই ডিএনএস সার্ভারের কাছে পাঠায় আইপি অ্যাড্রেসের জন্য। ডিএনএস সার্ভার সকল ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেসগুলো সংরক্ষিত থাকে, তাই ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসের বিপরীতে ডিএনএস সার্ভার ওয়েব অ্যাড্রেসের বিপরীতে আইপি অ্যাড্রেস ব্রাউজারকে রিটার্ন করে, অর্থাৎ ব্রাউজারকে আইপি অ্যাড্রেসটা দেয় এবং সে অনুযায়ী তথ্য খুঁজে বের হয়ে আসে। তাহলে এই পর্যন্ত গেল আমাদের বেসিক বিষয় এই অধ্যায়ের। এখন আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলা থেকে সিকিউ কোশ্চেন আসবে সেইগুলা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। গঠন বৈচিত্র্যের উপরে ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেসব ওয়েবসাইট গুলো খুব সহজে পরিবর্তন করা হয় না, অর্থাৎ ডাটা গুলো ফিক্সড থাকে, সেগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইটের ডেটা প্রতিনিয়ত চেঞ্জ হয় সেগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন আমরা যে সকল ওয়েবসাইটে ক্রিকেট খেলা দেখি, ক্রিকবাজ দেখি, ওইসব ওয়েবসাইটে প্রত্যেকটা বলে বলে আপডেট হয়, তাহলে ওইসব ওয়েবসাইট গুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে আমরা একটা একটা করে ব্যাখ্যায় আসি। প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শন করার পরে, অর্থাৎ ওয়েবসাইটটা যখন আপলোড করা হয়ে যায় তারপরে পরিবর্তন করা যায় না, তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস ভাষা দিয়ে তৈরি করা যায়। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে কেসেন্ডিং স্টাইল শীট। তো এই যে স্ট্যাটিক ওয়েবসাইট, যদি তথ্যের পরিবর্তন প্রয়োজন না হয় তখন সাধারণত এই ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়, যেহেতু এই ধরনের ওয়েবসাইটে তথ্য খুব সহজে চেঞ্জ করা যায় না। এজন্য যদি কোনো ওয়েবসাইটের তথ্য সবসময়ের জন্য ফিক্সড থাকে, অপরিবর্তনশীল থাকে, তখন এই ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। তো দেখো এই ধরনের ওয়েবসাইটে যেসব বিষয়গুলো থাকে, একটা কম্পিউটার থাকে যেখান থেকে তথ্য ছাড়া হয় বা গ্রহণ করা হয়, এখান থেকে তথ্যটা ইন্টারনেটে আসে, ইন্টারনেট থেকে সার্ভারে আসে, সার্ভার থেকে ওয়েবসাইটে তথ্যগুলো জমা হয়ে থাকে। আবার যখন কেউ এই তথ্যগুলো নিতে চায় তখন ওয়েবসাইট থেকে সার্ভারে আসে, তারপরে সার্ভার থেকে ইন্টারনেটে হয়ে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোনে আবার চলে আসে। ওকে, তাহলে এখানে দেখো আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখি। যেমন এই ওয়েবসাইটে কোনো ডেটাবেস থাকে না। দেখো আমরা এই যে এখানে একটা কানেকশন দেখলাম, এখানে কিন্তু কোনো ডেটাবেস নেই, তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডেটাবেস থাকে না। কন্টেন্ট নির্দিষ্ট থাকে, যেহেতু ওয়েবসাইটের তথ্য সহজে পরিবর্তন করা যায় না। তারপর হচ্ছে ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না, অর্থাৎ এই সকল ওয়েবসাইটে ব্যবহারকারী বা যারা তথ্য দেখে তারা কোনো তথ্য পরিবর্তন করতে পারে না বা তথ্য দিতে পারে না। শুধুমাত্র এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে এই ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। তারপরে দেখো কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না, যেটা আগে বলা হয়েছে। তাহলে এখান থেকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি মনে রাখতে হবে সিকিউর জন্য,
যে স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডেটাবেস থাকে না, স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য নির্দিষ্ট থাকে এবং ব্যবহারকারীরা কোনো তথ্য দিতে পারে না। HTML এবং CSS ভাষা দিয়েই এই ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, অন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। এখন আসো এই স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা আছে, যেমন এইসব ওয়েবসাইট খুব দ্রুত লোড করা যায়। তারপরে হচ্ছে খরচও কম হয়, এসব ওয়েবসাইট যেহেতু ছোট থাকে এবং পরিবর্তন করার ব্যবস্থা রাখা হয় না, এজন্য খরচ কম হয়। ওয়েবসাইট তৈরি ও নিয়ন্ত্রণ করা সহজ হয়। ডেটাবেস না থাকায় অধিক নিরাপদ থাকে। তোমরা অনেক সময় শুনে থাকবে যে ডেটাবেস থেকে তথ্য হারায়া যায়, অর্থাৎ ডেটাবেস থেকে তথ্য হ্যাক করা যায়, কিন্তু যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস থাকে না, এই জন্য এই ওয়েবসাইটের তথ্য অধিক নিরাপদ থাকে। এখন আসো এর কিছু অসুবিধা আছে, যেমন ওয়েবসাইটের তথ্য বেশি হলে, ওয়েবসাইটের তথ্য যদি বেশি হয়, অর্থাৎ যদি অনেক বড় ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়, তখন এই ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না, অর্থাৎ এখানে ব্যবহারকারী চাইলে কোনো মতামত দিতে পারে না। মানসম্মত ওয়েবসাইট ডিজাইন করা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। ডাইনামিক ওয়েবসাইট, এখন হচ্ছে আমরা ডাইনামিক ওয়েবসাইট দেখব। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় তাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ তোমার সামনে যেমন ক্লিকবাজে আমরা কি দেখি, আমাদের চোখের সামনে প্রত্যেক বলে বলে আপডেট হইতেছে, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে ডাইনামিক ওয়েবসাইটের তথ্য ভিজিটর, সময়, টাইম জোন, ভিজিটরের মাতৃভাষা এবং অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করে পরিবর্তন হইতে পারে বা হয়। HTML, PHP, ASP ও SQL, MySQL ইত্যাদি ভাষা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। তাহলে দেখো HTML এবং CSS ভাষা দিয়ে, HTML এবং CSS দিয়ে তৈরি করা যায় স্ট্যাটিক ওয়েবসাইট, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে দেখো এই HTML এবং CSS এর পাশাপাশি PHP, ASP, SQL, MySQL এইসব ভাষাগুলোরও প্রয়োজন হয়। দেখো যদি প্রতিনিয়ত তথ্যের পরিবর্তনের প্রয়োজন হয়, তখন সাধারণত এই ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। তারপরে দেখো কম্পিউটার, এখানে এই যে এটার একটা প্রবাহ চিত্র, যেটা কিভাবে তথ্যগুলো প্রদান করে। তাহলে দেখো কম্পিউটার থেকে প্রথমে ইন্টারনেটে যাবে, ইন্টারনেট থেকে সার্ভারে আসবে, সার্ভার থেকে আসবে হচ্ছে ডেটাবেজে, তারপরে ডেটাবেস থেকে ওয়েবসাইটে এসে তথ্যটা জমা থাকবে। আবার যখন কেউ এই তথ্যটা দেখতে চাইবে, তখন ওয়েবসাইট থেকে ডেটাবেজে আসবে, ডেটাবেস থেকে সার্ভারে আসবে, সার্ভার থেকে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোনে চলে আসবে। তাহলে এই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের প্রবাহ চিত্র। এখন এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওয়েবসাইটের পেজের সংখ্যা নির্দিষ্ট থাকে না, যেহেতু তথ্য পরিবর্তন করা যায় এই জন্য অনির্দিষ্ট থাকে। প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়, এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়। কোন ডেটাবেস, এখানে ডেটাবেস থাকে, দেখো স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটাবেস ছিল না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু ডেটাবেস থাকে, এটার একটা অনন্য বৈশিষ্ট্য, এমসিকিউতে কাজে লাগবে। ব্যবহারকারী তথ্য প্রদান অথবা তথ্য আপডেট করতে পারে, অর্থাৎ এইসব ওয়েবসাইটে ব্যবহারকারী তথ্য দিতে পারে, মতামত দিতে পারে। ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা আছে, যেমন অনেক বেশি তথ্যবহুল হইতে পারে, অর্থাৎ যেহেতু ডাইনামিক বড় আকারের ওয়েবসাইটে ব্যবহার করা হয়, এজন্য অনেক বেশি তথ্যবহুল হয়। ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই খুব সহজে তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করা যায়। তারপরে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা আছে কিছু, যেমন ডেটাবেস ব্যবহৃত হয়, ফলে লোড হইতে একটু সময় বেশি লাগে, অর্থাৎ যখন এই তথ্য আনা হয়, ওয়েবসাইট থেকে তথ্য দেখা হয়, তখন লোড হইতে একটু সময় বেশি লাগে। তারপরে ওয়েবসাইট ডেভেলপ করা কঠিন এবং খরচ বেশি, যেহেতু বড় ধরনের ওয়েবসাইট এজন্য ডেভেলপ করা একটু কঠিন হয়। তারপরে আসো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। তো স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে তথ্য পরিবর্তন করা যায় না, আর ডাইনামিক হচ্ছে তথ্য পরিবর্তন করা যায়, তাদেরকে বলা হয় ডাইনামিক। স্ট্যাটিক ডেভেলপ করা সহজ, ডাইনামিক ডেভেলপ করা একটু কঠিন এবং সুদক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়। সাধারণত HTML এবং CSS দিয়েই তৈরি করা যায়। সাধারণত HTML, CSS, PHP এবং JST ইত্যাদি ব্যবহার করা হয়। এখানে পেজ নির্দিষ্ট থাকে, আর ডাইনামিকে পেজ অনির্দিষ্ট থাকে বা নির্দিষ্ট থাকে না। তারপরে আসো ব্যবহারের উপরে ভিত্তি করে ওয়েবসাইট বিভিন্ন প্রকারভেদ আছে, এখান থেকে যদিও কোশ্চেন আসে না, তারপরে একবার দেখে নাও। যেমন আর্কাইভ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। তারপর হচ্ছে ব্লগ ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট। তো এইগুলো হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ ব্যবহারকারীর উপরে ভিত্তি করে, অর্থাৎ কোন কাজে ব্যবহার হবে তার উপরে ভিত্তি করে।
তারপরে আসো অবস্থানের উপরে ভিত্তি করে ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ওয়েবসাইট আর একটা হচ্ছে রিমোট ওয়েবসাইট। লোকাল হচ্ছে যেগুলো ইন্টারনেটের সংযোগে থাকে না, আর রিমোট হচ্ছে যেটা ইন্টারনেটের সংযোগে থাকে। এখন আসি ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামো থেকে খুব বেশি পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়, প্রায় সময় ওয়েবসাইট কাঠামো থেকে কোশ্চেন আসে। তো ওয়েবসাইট কাঠামো হচ্ছে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো। তোমরা সহজভাবে মনে রাখতে পারো, সহজ ভাষায় যদি বুঝতে চাও সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ওয়েব পেজ গুলো কিভাবে সংযুক্ত থাকবে, অর্থাৎ কোন পেজ থেকে কোন পেজে যাওয়া যাবে, এই বিষয়টা নির্দিষ্ট করাই হচ্ছে ওয়েবসাইট কাঠামোর কাজ। যেমন হোম পেজের সাথে সাব পেজ গুলো, আবার সাব পেজ গুলোর সাথে সাব পেজ গুলো নিজেদের মধ্যে কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে ইত্যাদি নির্ধারণ করাই হচ্ছে ওয়েবসাইট কাঠামোর কাজ। একটি ওয়েবসাইট সাধারণত তিন ধরনের ওয়েব পেজ থাকে। তাহলে একটা ওয়েবসাইটে যে সকল পেজ থাকে এই পেজগুলোকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায়, যেমন হোম পেজ, মূল ধারার পেজ এবং হচ্ছে উপধারার পেজ। তাহলে হোম পেজ হচ্ছে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে সর্বপ্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হয় হোম পেজ। আর এই হোম পেজে সাধারণত ওয়েবসাইটের বিষয়বস্তুর পরিচয়, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেওয়া থাকে। তারপরে হচ্ছে মূল ধারার পেজ। মূল ধারার পেজগুলোতে সাধারণত একটি নির্দিষ্ট বিভাগের তথ্য থাকে, অর্থাৎ এবং পেজগুলো হোম পেজের মেনু বারে সংযুক্ত থাকে। তারপরে হচ্ছে উপধারার পেজগুলোতে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে এবং পেজগুলো মূল ধারার পেজের সাথে সংযুক্ত থাকে। যেমন মনে করো এটা হচ্ছে হোম পেজ, এই একটা হোম পেজ, এই হোম পেজের সাথে এইগুলা থাকে, এগুলাকে বলা হয় মূল ধারার পেজ, আর এই মূল ধারার পেজের সাথে যেগুলা থাকে তাদেরকে বলা হয় উপধারার পেজ। ওকে, তাহলে এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইট কাঠামোকে চারটা ভাগে ভাগ করা হয়। এক নম্বরে হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশনাল কাঠামো বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো। তো প্রথমে আসো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট কাঠামো। যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট কাঠামো বলা হয়। কোনো একটি পেজে পরে দেখো, আমি যদি তোমাদেরকে ফটোটা আগে দেখা নেই, এই যে এই পেজ থেকে এই পেজে যাওয়া যায়, এটা মনে করো ফার্স্ট পেজ, এটা 2 নাম্বার পেজ, এটা 3 এবং এটা 4 নাম্বার পেজ। তাহলে এই যে দেখো সিরিয়াল অনুযায়ী 1 থেকে 2 এ যাওয়া যায়, 2 থেকে 3 এ, 3 থেকে 4 এ, আবার 4 থেকে 3 এ আসা যায়, 3 থেকে 2 এ আসা যায় এবং 2 থেকে 1 এ আসা যায়। কিন্তু দেখো সরাসরি 1 থেকে 3 এ আসা যায় না। তাহলে যে ওয়েবসাইটের পেজগুলো এইভাবে সিরিয়াল অনুযায়ী সারিবদ্ধ আকারে সাজানো থাকে তাকে বলা হয় লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট কাঠামো। এই ওয়েবসাইট কাঠামোতে পেজগুলো ক্রমানুযায়ী সাজানো থাকে। কোন একটি পেজের পর কোন পেজে যাওয়া যাবে তা ওয়েব পেজের ডিজাইনার ঠিক করে দেয়, আর এই পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট এবং লাস্ট ইত্যাদি লেখা থাকে। তাহলে এই যে এখানে 4টা শব্দ আছে, এই 4টা শব্দ এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে যদি থাকে যে নিম্নের কোন ওয়েবসাইটে এই লেখাগুলো থাকে তাহলে সেটা হবে কি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট কাঠামো। তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই ওয়েবসাইট কাঠামোগুলো সম্পর্কে তোমরা বই থেকে আরেকটু ডিটেলসে পড়ে নিবা, আর অবশ্যই তোমরা আমার এই টপিকস গুলো নোট করবা। একটু ভিডিওটা পিউজ করে বা স্লো সার্ভার স্পিডটা কমিয়ে দিয়া তোমরা একটু নোট করবা। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বারে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। ট্রি মানে হচ্ছে কি গাছ, বা হায়ারার্কিক্যাল মানে হচ্ছে গাছের মতো। তাহলে ওয়েবসাইট কাঠামোগুলোর মধ্যে যদি ট্রি আকারে থাকে অর্থাৎ গাছের মতো সাজানো থাকে তাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে যুক্ত থাকে, এদেরকে সাব পেজ বলা হয়। সাব পেজগুলোর সাথে আরো অন্যান্য পেজ যুক্ত থাকে যেগুলাকে উপধারার পেজও বলা হয়। যেমন হচ্ছে এইরকম একটা পেজ থাকবে, এটা হচ্ছে মেন পেজ, এর সাথে আরো 2টা পেজ যুক্ত থাকবে, এই পেজগুলোর সাথে মনে করে এখান থেকে আরো 2টা পেজ যুক্ত থাকবে, এখান থেকে আরো 2টা থাকবে, তারপরে এটা থেকে আবার 2টা হবে, এটা থেকে 2টা হবে, এটা থেকে 2টা হবে, এইরকম গাছের মতো দেখো, গাছের শাখা প্রশাখার মতো আস্তে আস্তে ছড়ায়া যায়। এটাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। দেখো কাঠামোটি দেখতে ট্রি এর মতো বলে এটিকে ট্রি কাঠামো
বলা হয়। এই ধরনের কাঠামোতে হোম পেজে মেনু এবং সাব মেনু তৈরি করা থাকে। তাহলে এই যে এখানে দেখো, এটা হচ্ছে মেন পেজ বা হোম পেজ, এ হচ্ছে সাব পেজ, এটা থেকে দুইটা পেজ আসছে, আবার এই পেজ থেকে দুইটা পেজ আসছে। তাহলে এরকম যদি গাছের শাখা প্রশাখার মতো থাকে তাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। তারপরে হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড ওয়েবসাইট কাঠামো। দেখো, এই কাঠামোতে প্রতিটি পেজ অপর সবগুলো পেজের সাথে বা সর্বাধিক পেজের সাথে সংযুক্ত থাকে। এক কথায় মনে রাখবা, যে ওয়েবসাইটের প্রতিটি পেজ অন্য বাকি পেজগুলোর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। অর্থাৎ এক কথায় বলতে পারো, যে ওয়েবসাইটের সবগুলো পেজের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক বা লিঙ্কড ওয়েবসাইট কাঠামো। দেখো, এখানে প্রত্যেকটা পেজ কিন্তু প্রত্যেকটা পেজের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক বা লিঙ্কড ওয়েবসাইট কাঠামো। অর্থাৎ একটি হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজগুলো যুক্ত থাকে, তেমনি প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথেও যুক্ত থাকে। তাহলে এই সম্পর্কে তোমরা বই থেকে আরেকটু ডিটেলসে দেখে নিবা, তাহলে খুব সহজেই তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবা। এখান থেকে কিন্তু 3 মার্কে অথবা 4 মার্কেও কোশ্চেন আসে। তোমরা অবশ্যই সেভাবে প্রস্তুতি নিবা। আমি এখানে শর্টকাটে বেসিকটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে শেষ নাম্বার, কম্বিনেশনাল বা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। যখন একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলো একাধিক ভিন্ন কাঠামো ধারা একে অপরের সাথে যুক্ত থাকে, তখন ওই ওয়েবসাইট কাঠামোকে কম্বিনেশন বা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো বলা হয়। যেমন এখানে কিছু গাছের মতো থাকতে পারে, ট্রি আকারে থাকতে পারে, কিছু লিনিয়ার সিকোয়েন্সিয়ালে থাকতে পারে বা লিনিয়ার ওয়েবসাইট কাঠামোতে থাকতে পারে, কিছু আবার নেটওয়ার্কেও থাকতে পারে। তাহলে দেখো, অধিকাংশ ওয়েবসাইটের কাঠামো হাইব্রিড হয়ে থাকে, কারণ হাইব্রিডে ইচ্ছানুযায়ী সাজানো যায়। তাহলে এখানে দেখো, এই যে এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ট্রি আকারের মতো আছে, কিন্তু এখানে আবার দেখো এই যে চক্র আকারে আছে, এটা কিন্তু একটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট কাঠামো। তাহলে এখানে যদি একাধিক রকমের থাকে তাকে বলা হয় কম্বিনেশনাল ওয়েবসাইট কাঠামো বা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। পরীক্ষায় যদি আসে যে হাইব্রিড এবং তোমার পিছনে যেটা ছিল যে হাইব্রিড এবং নেটওয়ার্ক বা ওয়েব, এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো, অবশ্যই অ্যান্সার হবে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো, কারণ এখানে সুবিধা অনুযায়ী সংযোগ দেওয়া যায়। কিন্তু নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো হচ্ছে সুবিধা অনুযায়ী নয়, বরং সকল পেজের সাথে সকল পেজে কানেকশন দিতে হয়, যেটা সমস্যা হয়, কারণ একাধিক কানেকশন দিতে কিন্তু সময় বেশি লাগে এবং বেশি কাজ করতে হয়, যেটা হাইব্রিডে হয় না, কারণ হাইব্রিডে তোমার যেখানে প্রয়োজন সেখানে কানেকশন দিতে পারো। তাইলে আমাদের আজকে এই পর্যন্ত শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।